আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। এই ফুয়েলটা, এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট, যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের, মানুষজন স্ট্রাগল করে উপরে যায়। তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান, তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে। কেন দিচ্ছে? তিনি চায় তুমি উপরে যাও। তুমি কি করতেছো? অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে। এমন কেন? তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছি, তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পুরবি, লোহার মারে মারে শক্ত হবি, তুই হবি শক্ত, তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না, তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পড়বো না, এরকম শক্ত। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো, মনের মধ্যে পুষো। ওই সবাইরে ক্ষমা করে দিলাম, হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বালছাল না। ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই, আমরা তো আজীবন এই খারাপ লাগা, খারাপ ঘটনাগুলো বেনে রাখি, পুষি, তো ক্ষমা তো কাউরে করে দেই না আমরা। আমরা কি কনসা এত ভালো ভাই? তুমি আমি কেউই তো এত ভালো না। যদি আমরা খারাপ, যদি আমরা জিনিসটা বহনই করবো, হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে? হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে? যে না ঠিক আছে, নাম্বার কম পাইছি, তুই আমার কাটাই কইছিলি নট নেবে পায় না, বইটা চান্স পায়, তোরে ফোন দিছে, মামা কি অবস্থা, কোথায় চান্স হলো? কোথাও তো চান্স হয় নাই তোর। এরকম না কেন? ফুয়েল হিসেবে নাও। প্রতিশোধ পরায়ণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই। আসল দুনিয়ায় কি প্রতিশোধ পরায়ণ ছাড়া কি টিকা যায়? যারা উপরে গেছে, যারা লাইফে বড় জায়গায় গেছে, এরা প্রতিশোধ পরায়ণ এমন না যে তুমি তারা থাপো দিছে, তোমার থাপো দিছে, এমন না। সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে, সে তোমার কিছু করবে না, সে তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবা। দ্যাটস দ্য ফুয়েল ইউ নিড। জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো। বাকিরা পারলে তুমিও পারবা, তোমার জন্য অন্য কিছু না, জাস্ট তোমাকে টেকনিক্যালি আগাইতে হবে, অবহেলা করা যাবে না। কয়েকটা জিনিস লাইফে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ ওই যে উল্টাপাল্টা আড্ডা, উল্টাপাল্টা ঘোরাফেরা। হ্যাঁ, আড্ডা দিবা, ঘুরতে যাবা, আমরা কি খেলাধুলা করতাম না এইচএসসি লাইফে? প্রচুর খেলাধুলা করছি, প্রচুর আড্ডা দিছি, কিন্তু এটা একটা মেনটেন করবো। তোমার আড্ডা দেওয়ার সার্কেলটাও যেন ওই রকম হয়, যাদের সাথে গল্প করতেছো তার সাথে গল্প করলে যেন তোমার পড়ার প্রতি স্পিরিট বাড়ে বা তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়ে। যার সাথে খেলতেছো ও যেন হচ্ছে 20 ওভার খেলার পরে বলে, ইস আজকে 2 ঘন্টা খেলছি, রাতে 2 ঘন্টা আমি ক্যালকুলাস করবো। এইরকম ফ্রেন্ড সার্কেল মেনটেন করো। বাট তুমি যদি ওই চিল টাইপের ফ্রেন্ড সার্কেল মেনটেন করো, তোমার লাইফ রুইন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ কি, ওরা হিংসা করবে তুমি যখন পড়ালেখা করবে। লিখিত রাখো ভাই, অনেকের তো চিল ফ্রেন্ড আছে, আর আমি লাইফে অনেক ধরনের ফ্রেন্ড সার্কেল মেনটেন করে আসছি। ওরা লিটারেলি তুমি যখন পড়তে শুরু করবা, কলেজে যখন ভালো শুরু করবা, ওরা হিংসা করা শুরু করবে। ইভেন কি ধরো সামহাউ কলেজের ফার্স্ট টার্ম পরীক্ষায় ওরা দেখবা 2-1টা সাবজেক্টে ফেল করছে, তুমি ভালো করছো, তোমারে টিটকারি মারবে, তোমারে আতেল বলবে, তোমারে মানে ওই ফ্রেন্ড সার্কেলে তোমার তুচ্ছ করবে তুমি পড়ালেখা করো। সো এইরকম সার্কেল মেনটেন করো যে সার্কেলে তোমার উপকার আসবে, যেই সার্কেল তোমাকে কেরিয়ারে আগাইতে সাহায্য করবে। ওকে, ভাবছে সেটাও সম্ভব না। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে আমি যদি দিনে 6 ঘন্টা পড়ি বা 7 ঘন্টা পড়ি, ওই 7 ঘন্টা আমার লাইফে আর কিছু নেই। ওই 7 ঘন্টা আমার সব ভুলে যেতে হবে, কেউ কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। ইভেন যদি রিলেশনশিপের কথাটা, কারণ এই বয়সে প্রত্যেকেরই একটা রিলেশনশিপ থাকেই বা হতে চাইছে, বা আমার কারো ভালো লাগছে, অ্যাপ্রোচ করছি, হচ্ছে না। আমি অ্যাপ্রোচ করার আগে, আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে, চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো, তার সঙ্গে হয়ে গেল, সব কিছু চলে গেল। এই সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। একজনকে ভালোবাসো, সিভিল সার্ভিস যদি টার্গেট হয়, সিভিল সার্ভিসকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসতে হবে না। আর কেউ নেই, আর মা বাবার সঙ্গে আছেন, পরিবার সঙ্গে আছে, আর কাউকে ভালোবাসতে হবে না। যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল, আজকে আমি চাকরি পেলাম না, ওই বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে হয়ে চলেও গেল, রাত্রিবেলা সারা রাত আমি আউট, যে চলে গেছে না ছেড়ে, ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও ভালোবাসতো না। সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও। আবার হবে, আবার সব কিছু হবে, জীবনটা তো থেমে নেই, আবার হবে, আবার আসবে, সব কিছু হবে। আবার ওই সিভিল সার্ভিস নতুন টার্গেট বানিয়ে নাও, নতুন, যা এবার এই টার্গেটটা রইলো, এইবার ক্লিয়ার করবো, তারপরে হবে, তাতেও না হলে আবার টার্গেট হবে, টার্গেট চেঞ্জ হতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিল সার্ভিসটা চাই, ভেবেছি যখন, সিভিল সার্ভিস বলে নয়, যেটা ভেবেছি সেটা আমার চাই, ব্যাস শেষ কথা। আর একটা কথা হলো, জীবন থেকে সব কিছু ত্যাগ করে ফেলতে হবে সিভিল সার্ভিস ক্লিয়ার করতে গেলে, এটাও সবচেয়ে বড় ভুল কথা। সব কিছু করে করা যায়, সব কিছু করা যায়। আমার ফেসবুক প্রোফাইল আছে আমার, সেটাতে তারা ফেসবুক প্রোফাইলটাকে একটু ভালো করে একদম
পেছনের দিকে চলে যাবে। দেখবো আমি টিকটকও করেছি, আমার টিকটক ভিডিও আছে, হ্যাঁ শাহরুখ খানের অভিনয় করেছি, তো টিকটক করেছি, আমি ছবি আঁকতেও ভালোবাসি, একটু ছবিও এঁকেছি। ওই স্মিউল অ্যাপ আছে না একটা, স্মিউল গান টান করে যেটাতে ওই মিউজিক বাজে আর আমি বেসুরো গলায় গান করি, সেটাও আপলোড করা আছে। সব কিছু করে করা যায়, কিচ্ছু ছাড়ার দরকার নেই। কিন্তু ওই একটাই কথা, ওই 6 ঘন্টা যদি আমি ওই 6 ঘন্টা পড়ি, 6 ঘন্টা আর কারণ না, ওটা শুধু আমার আত্মবিশ্বাস, ওইটা থাকতেই হবে, ওইটা ছাড়া কিন্তু সম্ভব না। এবার এই প্রিপারেশন ফেজটা যখন আমরা শুরু করি, প্রত্যেকেই কারোর না কারোর এক একটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। কেউ এসছে বিএসসি করে, কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, কেউ ডাক্তারি করেছে, সবার আলাদা আলাদা ফিল্ড। প্রথম কথা হচ্ছে ভয়টা কিন্তু প্রত্যেকের লাগে, আমারও লেগেছিল। 2015 সালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাস আউট, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, টেকনো ইন্ডিয়া গ্রুপে। তো সেই সময় হঠাৎ করে প্রিপারেশনের কথা প্রথম কথা আমি ভাবিনি, প্রিপারেশন যে নেবো, যে ছোটবেলা থেকে আমার স্বপ্ন, কাউকে দেখেছি নীলবাতি নিয়ে ঘুরছে, পুলিশ নিয়ে ঘুরছে, না একদমই না। প্রথমে ভেবেছিলাম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করবো, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে, তারপরে সেখান থেকে চাকরি পাবো, এলএনটি বা সিমপ্লেক্স। ভেবেছিলাম যে ওই 3rd ইয়ার 4th ইয়ারে যে ক্যাম্পাসিংটা হয় সেখানেই পেয়ে যাবো কিছু একটা। কিন্তু বসে তারপরে ক্যাম্পাসিং এ যখন বসলাম, তখন একটা জিনিস ফিল হলো, এই 4 বছর ওই ফাঁকি মারতে মারতে কিছু শিখতে পারি, কিছুই শিখিনি। মানে শুধু ওই যা হয় আর কি, মানে সবার কথা বলছি না, অনেকে আছে যারা খুব হার্ডওয়ার্ক করে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে, আমি কিন্তু করিনি, প্রচন্ড ফাঁকি মেরেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এবং এরপরে যখন শেষে যখন ওই 4 বছর পরে গিয়ে ওই আয়নার সামনে নিজেকে দেখলাম, তখন দেখলাম আমি কিছুই জানি না। আর আজকে যে চাকরিগুলো পাচ্ছি না, তার পেছনে একটাই কারণ তারা মানে আমাকে নেবে না, কারণ নিয়ে কোনো লাভ নেই। আর তখন একটা জিনিস বুঝলাম যে মানে আর রাস্তা নেই আমার কাছে, কিছু তো একটা করতে হবে। কারণ 3টে কোম্পানিতে বসেছিলাম, 3টের ইন্টারভিউতে বাদ, গেট পরীক্ষা দিতে গিয়েছিলাম, গেট পরীক্ষা দিয়ে ওই কোশ্চেন দেখে যা কোশ্চেন সলভ করলাম, তাতে মোটামুটি মানে ওই নিজের দিকে তাকাতে লজ্জা লাগার মতো ব্যাপার। আর তার সঙ্গে বাড়িতে জিজ্ঞেস করছে কেমন হলো গেট, কত অ্যান্সার করলি, কি বলবো, মানে ওই বানিয়ে একটা মোটামুটি যেখানে কাট অফটা যায় এটা শুনে নিলাম, তার আশেপাশে বললাম ওই হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি জানি হবে না, কারণ অনেক নিচে গেছে আমার মার্কস, আমি জানি। সেখান থেকে দাঁড়িয়ে তারপরে যখন চ্যালেঞ্জটা এলো যে এবার তাহলে কি করবো, কিছু তো একটা করতে হবে। অলরেডি পাড়ার লোকজন, বাড়ির লোকজন, বা বাড়ির বলতে ফ্যামিলি, যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, নট মা বাবা, তারা কিন্তু প্রশ্নটা শুরু করে দিয়েছে। এবং পাড়ার যারা বন্ধু বান্ধব, আমার সঙ্গে যারা পড়তো, পাড়াতে যারা আমার সমবয়সী বা বিভিন্ন জায়গায় যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সঙ্গে যখনই দেখো, পুজোতে বেরিয়েছি ঘুরতে, 4-5 জন মিলে ঘুরছি, কোথাও না কোথাও বুঝতে পারছি কনফিডেন্সটা নিজের কম। তার কারণ ওরা কিন্তু প্রত্যেকে চাকরি করে, কেউ টিসিএসে আছে, কেউ উইপ্রোতে আছে, কেউ ইনফোসিসে আছে, কেউ ব্যাঙ্গালোরে চাকরি করে, কেউ পুনে, চেন্নাই, বিভিন্ন জায়গায় আছে। আমি কিছু করি না, আমি শুধু বাড়িতে বসে থাকি। তো সেখান থেকে দাঁড়িয়ে তাহলে মানে এই সময় সবচেয়ে মুশকিলটা হয়, হয়তো খেতে গেছি কোথাও একটা রেস্টুরেন্টে দুর্গাপুজোর সময়, খাওয়া হয়ে গেছে, বিলটা পেমেন্ট করার সময় 4 জন বলছে তুই দিস না, তুই পরে দিস, তুই তখন চাকরি করছিস, যেদিন চাকরি করবি সেদিন খাওয়াস। ভালোভাবে বলেছে, ভালো বন্ধু ভাবে বলেছে, কিন্তু কোথাও না যেন ভিতরে একটু খারাপ লাগে। সেখান থেকে কামব্যাক করা বা সেখান থেকে ফিরে আসা, এটাই আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি ভেবেছি, এখানে যারা বসে আছে প্রত্যেকে ওই একদিন ভেবেছিল যে হ্যাঁ আমি WBCS ক্লিয়ার করব, সিভিল সার্ভিস ক্লিয়ার করব, UPSC ক্লিয়ার করব। ওই ভাবনাটা যেন যতদিন না হচ্ছে ততদিন মনের মধ্যে থেকে যায়, গিয়ে ঢুকে যায়। আমি ভেবেছি মানে আমি করবই, আমার চাই মানে চাই, ব্যাস। এই কথাটা যদি প্রত্যেকের মনের মধ্যে থাকে, তাহলে যে কোনো পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো, মানে শুধু এই সব ক্ষেত্রে নয়। মানে আমি একটু অন্যভাবে, মানে এই পড়াশোনা WBCS এর বাইরে গিয়ে যদি বলি, আমার হয়তো কাউকে ভালো লাগে, আমি রাস্তায় দেখেছি, কি আমি স্কুলে কলেজে পড়ার সময় দেখেছি, আমার ওকে ভালো লাগে, পার্টিকুলারলি একজনকে খুব ভালো লাগে। অ্যাপ্রোচটা হবে আমি চাই মানে আমি চাই, ওটা আমার, ব্যাস, আর কিছু বুঝি না। মানুষ তার ক্যাপাবিলিটি সে নিজে ডিফাইন করে। তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তুমি কতটুকু পড়তে পারবা, তুমি কতটুকু যাইতে পারবা, তুমি কতটুকু চেষ্টা করতে পারবা, এইটা তোমার মধ্যে আছে। তুমি নিজেকে যদি বলো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এতদূর পড়া সম্ভব না, তুমি কখনোই পারবা না। নিজের ক্যাপাবিলিটিকে নিজে ডিফাইন করো। তুমি ছোটবেলা থেকে বলে আসছো আমার পক্ষে এত করা সম্ভব না, আমি মধ্যে ট্যালেন্ট না, আমি জীবনে কোনোদিন ফার্স্ট বয় হইতে পারি নাই, আমি জীবনে কোনোদিন টপ 10 এর মধ্যে যেতে পারি নাই, আমার পক্ষে আদৌ করা সম্ভব না, আমার পক্ষে মেডিকেল চান্স পাওয়া সম্ভব না। কে বলতেছে কথাগুলা কি উপর থেকে আসমান থেকে টপ গাইকে কথাগুলো বলতেছে বাবা? না, তুমি নিজে বলতেছো, তুমি নিজেকে নিজে বলতেছো। তুমি তোমার নিজের ক্যাপাবিলিটির মধ্যে একটা ধাপ্পা বসাই দিতেছো যে আমি পারবো না। কেন পারবা না? কেন পারবা না? যারা মেডিকেল চান্স পায় তারা সবাই কি তার স্কুল লাইফে, কলেজ লাইফে টপার হয়ে আসে? এবং অনেক স্টুডেন্ট বাবা যে কলেজে ইয়ার চেঞ্জের সময় সে পাস করতে পারতেছিল না, কোনো মতে টেনে পাস করছে, সে পরে এমন ভাবে কামব্যাক করছে, সে এই যে জিপিএ 5 বা গোল্ডেন পাইছে এবং সে মেডিকেল চান্স পাইছে। আমার নিজের অবস্থা এরকম ছিল, আমার নিজের কলেজ লাইফে তো অবস্থা এরকম ছিল। ফার্স্ট ইয়ার আমি কোনো মতে টেনে পাস করছি, তারপরে এসে আস্তে আস্তে পড়াশোনা করে, এবং আমি অ্যাডমিশন টেস্টের সময় 12 ঘন্টা 14 ঘন্টা এমনকি 15 ঘন্টা বন্ধ করছি, 15 ঘন্টা রেগুলার পড়ে পড়ছি, 2-1 দিন পড়ছি যখন চাপ বেশি ছিল। আমি অ্যাডমিশন সময় এমন স্টুডেন্টও দেখছি যে স্টুডেন্ট সারাটা বছর টই করে ঘুরছে, সেই স্টুডেন্টও পড়ার টেবিলে যায় বসে অনেকক্ষণ পড়ছে।
সে কেমনে পারছে? তুমি কেন পারবে না? তুমি নিজের ক্যাপাবিলিটিকে নিজেই ডিফাইন করে দিচ্ছ আমি পারবো না। কেউ কিন্তু এসে বলে নাই, কেউ কিন্তু এসে বলে না তোর দ্বারা সম্ভব না। কেউ যদি বলে থাকে, এবং হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, অনেকে বলে না তোর দ্বারা হবে না, মেডিকেলে চান্স পাবে এত তোমরা, সবাই কি চান্স পায়? সবাই কি ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়? সবাই কি বুয়েটে চান্স পায়? তোর দ্বারা হবে না। তখন তুমি প্রশ্ন করবা কেন? আপনি কিভাবে জানেন আমার দ্বারা হবে না? আপনি কিভাবে আমার ভবিষ্যৎ জানেন যে আমার দ্বারা হবে না? আপনি কি ভবিষ্যৎ দেখে আসছেন? তুমি এই প্রশ্নটা করবা। কেউ যদি তোমাকে এসে বলে যে তোর দ্বারা মেডিকেল হবে না, তোর এই পরিশ্রম দ্বারা মেডিকেল হবে না, ঠিক আছে, তখন প্রশ্ন করবা হ্যাঁ আপনি যে কথাটা বলছেন যে আমার এই পরিশ্রম দ্বারা মেডিকেল হবে না, আপনি এক্সপ্লেইন করেন আমার পরিশ্রমের মধ্যে ঘাটতি কোন জায়গায়। আর আপনি এভাবে বলতে পারেন না যে আমি মেডিকেল পাবো না, কারণ আমি চাইলে আমার পরিশ্রম বাড়াইতে পারি, আমার নিজের পরিশ্রম বাড়ানোর ক্ষমতা আছে। আপনি এটা আমাকে বুঝান যে আপনি কেন মনে করতেছেন যে আমি পরিশ্রম করতেছি না এবং আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা সম্ভব। নিজের ডেফিনিশন নিজে ক্রিয়েট করো, নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজে ক্রিয়েট করো। তুমি আজকে লক্ষ্য নাও, তুমি আজকে ঠিক করো যে তুমি এখন থেকে প্রতিদিন 10 ঘন্টা পড়বা, তোমার দ্বারা সম্ভব। তুমি জাস্ট ঠিক করো তুমি পড়বা, তোমার দ্বারা সম্ভব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, একদিনে তুমি যদি চিন্তা করো, তুমি যদি আজকে পড়তে বসে চিন্তা করো যে কালকে আমি 10 ঘন্টা পরে একদম ফাটাই দিব, সম্ভব না। তোমার আজকে ডেইলি এক্সামে মার্ক আসতেছে 50 আউট অফ 100, তুমি আজকে 10 ঘন্টা পড়া কালকের পরীক্ষায় তুমি 90 আউট অফ 100 পাই যাবে, এটা চিন্তা করো না। তোমাকে ধাপে 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 ইনক্রিজ করতে হবে। আজকে 50 পাইছিলা, কালকে পরীক্ষা তুমি 60 পাবা, তারপর পরীক্ষা 65, তারপর এটা 67, তারপর এটা 70, তারপর এটা 72, 73, 74, 80, 81, 82 করতে করতে তুমি 90 হয়ে যেতে পারবা। হ্যাঁ, একদিন ধুমায়া পইরাও কেউ সেটা 90 তুলতে পারে, বাট সেটা কনসিস্টেন্ট হয় না। ধরে রাখাটা মুশকিল, ধাপে 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 বাড়াইতে হবে, একদিনে পারা যাবে না, বাট চেষ্টা করলে সম্ভব। তুমি আজকে 10 ঘন্টা পড়ে দেখো ভাই, এটা একটু কঠিন প্রসেস, এটা অনেক কঠিন প্রসেস, একদিনে এটার আউটকামটা পাওয়া যায় না, এই জন্য আমরা কন্টিনিউ করতে পারি না। তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও, দেখবা তোমার মার্কও কনসিস্টেন্টলি বাড়তেছে। তো আজকে তুমি শুরু করলা, তোমার কনসিস্টেন্টলি প্রোগ্রেস করে গেলে তোমার নাম্বার ডেইলি এক্সামে নাম্বার 90 আউট অফ 100 আসতে সময় লাগবে 1 মাস, বা ধরো 21 দিন, বা ধরো 20 দিন। তাহলে আজকে থেকে 20 দিন পরে যায় তোমার নাম্বারটা পারফেক্ট জায়গায় আসবে। কোনো কিছু 21 দিন চেষ্টা করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে তুমি 21 দিন পরে একটা ভালো জিনিস পাইতে যাচ্ছ, সেটা তুমি আজকে পাবা না, 21 দিন পরে পাবা, বা 20 দিন পরে পাবা, বা 30 দিন পরে পাবা, সে পর্যন্ত তোমাকে যাইতে হবে। আর তুমি যে আজকে এবং কালকে দেখে তুমি যদি থামাই দাও, তাহলে কি হলো? 21তম দিনে তোমার জন্য একটা পুরস্কার ছিল, সেটা তুমি দিতে পারবে না, সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। তার মানে কি, তুমি আজকে চেষ্টা করে কালকে চেষ্টা করে যদি থেমে যাও, তার মানে কি তুমি আবারও নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির মাঝখানে, ডেফিনিশনের মাঝখানে লাইন ড্র করে দিলা যে আমার পক্ষে সম্ভব না। তুমি যাইতে চাইছিলা, সুন্দর করে মাঝখানে লাইনটা কেটে দিলা। তুমি আজকে থেকে 21 দিন পরে ডিসিশন তৈরি করলা, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন মাঝখানে লাইনটা কেটে ফেললা। এটা কি হলো? সেই তো তুমি ঠিক করে নিলা যে আমার পক্ষে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। তুমি কি জানো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? তুমি কি চেষ্টা করে দেখছো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? চেষ্টা করে দেখো, তারপর তুমি বলো। তুমি চেষ্টা না করে যদি তুমি মাঝখানে থামাই দাও, তার মানে কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজেই জানতেছো। দোষ তোমার, নিজের দোষ না রাখো না, সর্বোচ্চ চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা বলছেন চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে যাতে করে অ্যাডমিশন শেষ হওয়ার পরে এই কথা বলতে না হয়, ইস আরেকটু যদি পড়তাম তাহলে হয়তো পারতাম। বরং চান্স পাও আর না পাও, অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে বলবা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে সেইভাবেই পরীক্ষা দিয়ে আসি, বাকি আল্লাহ তাআলা তোমার হাতে তুলে দিলাম, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশনের জন্য এখন চেষ্টা করতে হবে। আবারও বলতেছি, মানুষ তার নিজের ক্যাপাসিটি, নিজের ক্যাপাবিলিটি ডেফিনিশন সে নিজে তৈরি করে। সুতরাং তুমি তোমার ডেফিনিশন নিজে তৈরি করো। তো জীবনে বরকত কিভাবে আসবে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন, যে অল্প সময় অনেক কিছু করতে পারেন, কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপর উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে। আপনি কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আমার বয়স 21 বছর, সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো, আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে, খুব দরকারি একটা প্রশ্ন করেছে। প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন, তাদের মাত্র 30, 35, 40 বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন, গবেষণামূলক বই। আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে, জি না। তখন গুগল আর নেট ছিল না, লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। 10 ভলিউম, 20 ভলিউম, 30 ভলিউমের এক একটা বই, এক একটা আলমারি হয়ে যাবে। 30-40 বছর বয়সে এত বড় বই লিখে ফেলেছেন। আর আমরা অনেকে আছি 30-40 বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না। তাদের জীবনে অনেক বরকত ছিল, অল্প সময় অনেক কাজ করতে পারতেন। আমাদের জীবনে বরকত নাই, একেবারে বরকত নাই। দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কিছু করা হয় না। তো জীবনে বরকত কিভাবে আসবে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন, যে অল্প সময় অনেক কিছু করতে পারেন, কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে
কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। নাম্বার 1, খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন, রাতে দেরিতে ঘুমাবেন না। যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায়, এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না। দেখুন, পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, আপনি আমেরিকা বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, আপনি ইউরোপ বলেন, পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে। সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর শুয়ে পড়ে। আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো 10টার পর, তাই না? আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়ে জামা টামা খুলে ধুইয়া বৈশা, এরপরে আমরা এশার নামাজ যদি পড়ি নামাজি হই, আর বেনামাজি হলে তার কোনো কথাই নেই। আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে থাকি, এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি, খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের 12টা, 12:30, 1টা। এই যে দেরিতে ঘুমাই, আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমায়। রাতে তাড়াতাড়ি ঘুমায়, যেগুলো রাতে করবেন ওগুলো সকালে করবেন। অনেক যুবক আছে পড়াশোনা করে রাত 12টা পর্যন্ত। আরে ভাই, রাত 10টায় আপনি ঘুমিয়ে যান। এই যে 2 ঘন্টা পড়লেন, ওর রাতে উঠে ফজরের সময় 2 ঘন্টা পড়েন, ওই 2 ঘন্টা এই 2 ঘন্টার চেয়ে অনেক বেটার হবে। কারণ 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে, ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে। আপনি সারা দিনের হ্যাসেলের পর রাত্রে পড়তে যান, আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না, যত তাড়াতাড়ি রপ্ত হবে 6-7 ঘন্টা ঘুমানোর পর। আমি একটা কথা সবসময় বলি, এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে, সারা বাংলাদেশের সমস্ত হেফজুখানার ছাত্রগুলো এক একটা মিরাকল, এক একটা অলৌকিক। কারণ এই যে অলৌকিকত্ব, এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে, সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ 30 পারা কোরআন হেফজ করে ফেলে মাত্র 2 বছরে, 1 বছরে, 6 মাসে, বিভিন্ন সময়। কিভাবে সম্ভব? 30 পারা কোরআন, এত বড় কোরআন পুরোটার হেফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব? যে কয়েকটা সিক্রেট আছে, এই সিক্রেটস গুলোর মধ্যে একটা সিক্রেট হলো, একটা রহস্য হলো যে হেফজখানায় 100% ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায়। তারা রাত 10টার ভিতরে 100% হেফজখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে। কোথাও পাবেন না 10টা পরে ছেলেরা পড়ালেখা করে, সব 10টার মধ্যে ঘুমায় যায়। পুরো কোরআন হেফজ করে ফেলা অল্প সময়ের মধ্যে, আবার রাত জেগে পড়ে না। কিভাবে সম্ভব? কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায়, ভোরে উঠে পড়ে। ওই ভোরের সময়টা রাতের 4 ঘন্টা, আর তখন 1 ঘন্টা সময়। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। যেটা রাত জেগে করবেন, যে কাজটা সেটা ভোরে করবেন। 1 2 নম্বর হলো সকালে ঘুমাবেন না। সকালে ঘুমানো যাবে না। সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন, আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন। সকালে আপনি পড়ালেখা করেন, ছাত্র মানুষ, তাহলে পড়ালেখা বরকত হবে। আপনি কর্মজীবী কাজ করেন, আপনার কাজে বরকত হবে। আপনি কৃষক কৃষি কাজ করেন, আপনার জীবনে বরকত হবে। আমাদের সমাজে, আমাদের দেশে 9টা 10টা, সকাল 9টা 10টা 11টাকে দোকান করে না, কারণ পাবলিক ঘুমায় থাকে না, একটা রাত জায়গা আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে। ঠিক না? ঠিক। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে। আপনি কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপর উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। 10টার ভিতরে সবার ঘুম শেষ, আর সকালে কোনো ঘুম নেই। ভোর থেকে উঠে যার যার কাজে সে লেগে যায়। আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন, সুন্নাত সেটা, আর এর বাইরে কোনো কাজ করবেন না। তাহলে প্রোডাক্টিভিটির জন্য 1 নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। 2 নম্বর হলো ফজর পরে ঘুমাবেন না। ফজর পরে জেগে থাকবেন, কাজ শুরু করবেন। আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজর সময় আপনি ঘুমিয়ে যাবে, কারণ সারা রাত ঘুম, বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই, তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে। তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না। মনে রাখবেন, মোবাইলের নেশায় ভূত হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে এমন একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না। একটা মানুষও না। মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পর পর, এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি অভ্যাস না ছাড়ে। এই অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তো অফিক হতে পারে। একসাথে মোবাইলের নেশাও আছে, আবার বড় কিছু করতে পেরেছে, এটা হয় না। অনেককে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতর লাগিয়ে দিচ্ছে। তাহলে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কোন বান্দা যদি কোনো গুনাহ, ইমানদার নাফরমান যদি লাগাতার গুনাহ চলতে থাকে, একটা গুনাহ টানা করতে থাকে, তো আল্লাহ তারে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কথা বুঝছেন আমার? মানে এক তো হলো আমার গুনাহ হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, আবার সাথে সাথে ভুল হয়ে গেছে। আর একটা হলো গুনাহই আমার জিন্দেগি, আমি গুনাহটাকে, আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশাই ফেলছি। এটাই আমার ধারাবাহিক 10 বছর, 5 বছর, 20 বছর, 6 মাস আমি একই রকম নাফরমানি করছি। এরকম যদি করো হয়, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়, ভাই ছেলেরা তোমরাও শোনো, আল্লাহ তখন তাকে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কি কি? 1 নাম্বার, আদাল্লাহুল্লাহ,
আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে পথভ্রষ্ট গোমরা করে দেয়। যা, ঠিক আছে বান্দা, আজ 6 মাস আমাকে মনে পড়লো না, আজ 6 বছর আমাকে মনে পড়লো না, আজ 20 বছর এক টানা এই গুনাহ করছো, ছাড়তে পারলা না, ঠিক আছে, লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম, তুমি বান্দা আদাল্লাহুল্লাহ, আমি তোমাকে গোমরা করে দিলাম, জান্নাতের রাস্তা থেকে সরায় দিলাম, যা নাফরমান, এবার তুই যেদিকে মন চায় যা। এটা আল্লাহ করে। 2 ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআনের আয়াত। আল্লাহ বলে 2 নম্বর শাস্তি দেই গুনাহ যখন লম্বা হয়, নাফরমানি যখন দীর্ঘদিন হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে একদিন কান এবং অন্তর এই দুইটার মধ্যে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে আল্লাহ বলেন আমি মোহর মেরে দিই। অর্থাৎ তখন আর এই কান হকের কোনো কথা, আখিরাতের কোনো কথা শুনে না। এই অন্তর আল্লাহ, পরকাল, আখিরাত, মৃত্যু পরবর্তী মিজান, হাসর নসর কিছুই আর এই অন্তর বোঝে না, মোহর মেরে দেয়, একবারে সিল মেরে দেয়। 3 ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলে আমার নাফরমানি যখন বেড়ে যায়, আমি 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দিই। আচ্ছা এবার বলেন তো, আপনি বলেন, একজন বুঝের মানুষও যদি ভাবেন, আপনি বলেন আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয়, আল্লাহই যদি কারণ কান আর অন্তর মোহর মেরে দেয়, আল্লাহই যদি কারো চোখের সামনে পর্দা ফেলে দেয়, এবার তারে হেদায়েত দিবে কে? বলো না ভাই, তোমারে এবার আলোর পথ দেখাবে কে? তোমারে এবার জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে। এরপরে কথা এটাই, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, রব্বুল আলামিন বলে, বন্ধু আমি যাকে গোমরা করে দিলাম, আমি যার কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখের উপরে পর্দা ফেলে দিলাম, এবার বন্ধু বলেন তো, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে বলেন তো এই নাফরমানকে হেদায়েত কে দিবে? কে দিবে? আর কোত্থেকে আলো পাবে? দুনিয়া তো চলবে বাপ। আপনি এবার বলেন, আমি রাগ করে নয়, বুঝার জন্য বলি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর যে মুরব্বীর বয়স, এবড়া এখনো বিড়ি খায়, আপনি মনে করেন তো এবড়ার এই নাফরমানিটা যে কতদিন ধরে? কথাটা বলেন, 60 বছর 50 বছর ধরে লাগাতার আপনি একই রকম বিড়ি খেয়ে যেতেছেন, সিগারেট খাইতেছেন। আজকে 30 বছর আপনি একই রকম চা দোকানে বসে টেলিভিশন নর্তকীর নাচ দেখেন, কথায় কথায় গালি দেন। আপনি বলেন তো চাচা, আপনার গন্তব্য কোন দিকে যাচ্ছে? বলেন, গুনাহ কত লম্বা হয়েছে বলেন তো? আজকে 20 বছর মনে করেন যার ঘরে রঙিন টেলিভিশন চলে, একই রকমের প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান সিনেমা নাটক দৃশ্য উলঙ্গপনা দেখে, এই ঘরের হালাতটা কি মনে হয় কোন তো? গুনাহ কত বছর? কথা বোঝেন নাই আমার? 20 বছরও আপনার গুনাহটা ছাড়বার কথা মনে হইল না। এটা যে এত বড় গুনাহ, এর দূর বিবেকে আসলো না। আপনার পরিণতিটা কি মনে হয়? কি মনে হয়? আজ 30 বছর বাজারে ব্যবসা করে, 10 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওনার ব্যবসা একই জিনিস ওজনে কম দেয়, ঠকায়, মিথ্যা বলে, ধোকা দেয়। আপনি বলেন তো ওনার পরিণতিটা কোন দিকে যাচ্ছে? বুঝাইতে পারলাম কিনা? ছেলেরা বাপ, তোমরা এবার বলো, আজ 6 মাস মনে করো, 6 মাস বা 1 বছর তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে, কয়টায় পড়ে। বলো না ভাইয়া, তোমার জিন্দেগি কোন দিকে যাচ্ছে? যদি এমন হয় একদিন আর মনে না পড়ে,
তুমি মুসলমান, কি হবে তোমার? দুনিয়া দুনিয়া চলবে, বাস বাত আটকাইবে না, খানা দানা বন্ধ হবে না, বিয়ে শাদিও বন্ধ হবে না, বাচ্চা কাচ্চাও হইব, পেশাব পায়খানাও চলবে, ঘুমও আসবে। আখেরাত এগুলো তো আল্লাহ তাআলা বাপ, এগুলো তো আল্লাহ কুত্তারও দেন। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, হয় না? মা কথা কয় না তো? তুমি আলাদা, আলাদা কি বলো ভাইয়া? হ্যাঁ, এজন্য বাপ একজন হলে একজনই ভাবো, একজনই ভাবো, সবাই ভাববে না। আল্লাহ কোরআনেই বলছে অধিকাংশ গাফেল, অধিকাংশ গাফেলই থাকবে। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমারে তাড়াইয়া দিলেন, যাইতেছি গা, তবে মনে রাখেন আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি গুনার কুমন্ত্রণা তাকে দেব, ফলে আপনার বেশিরভাগ বান্দা আপনার অনুগত পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগ পাবেন না। তো আগের কথা আল্লাহ কাছে ইবলিস বলে রাখছে, কিন্তু একজনই ভাবেন। আপনি বলেন না আপনার ছেলের গতি কোন দিকে? আমি কিছুদিন আগে চাচা এক জায়গায় মাহফিলে গেছি, এক জেলায়, আমি নাম বলতেছি না, ওনাদের বাবা, কথা শুনেন, 6 সন্তান, ওনাদের বাবা ওই জেলার শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসার মাহফিলে গেছে, 6 ছেলেই লন্ডন থাকে, তার মধ্যে 4 জন দেশে আসছে ওই মাহফিল উপলক্ষে। 4 জনের চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম, একজনের চেহারা তো ন্যূনতম কোনো দাড়ি নেই, এবং শার্ট প্যান্ট এভাবে পরা, আজকে মাহফিল উপলক্ষে মনে হয় যেন নতুন করে শেভ করছে, স্পেশাল শেভ দিছে। কথা বুঝছেন? আহা, আপনি বলেন তো, আপনি ভাবেন তো, এই বাবার ছেলেরা যদি এভাবে ইসলাম ভুলে যায়, এদের সন্তান, কথা বোঝেন নাই আমার, এদের পরবর্তী জেনারেশন, এর পরের জেনারেশন আর চিনবে ইসলাম? 50 বছর পরে কি হইতে পারে? ছেলেরা এবার তোমরাও বলো ভাই, আমার অনুরোধ ভাই, আমি খুব বেশি আহাজারি করি, তোমরা এই ছেলেরা তোমরা বলো, তোমরা যদি জীবন এমন হয়, তোমাদের এই বয়সে তোমরা যদি সারা দিন মোবাইলেই ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তো তোমার সামনে যে জেনারেশন আসবে, আমি যেমন আমার বাবার ছেলে, আমারও তো এখন 4টা ছেলে মেয়ে, কথা বলেন না কেন? তো তোমার সামনেও তো চিরেই আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরাও ছেলেরা, তোমাদেরও তো জেনারেশন আসবে, আল্লাহ চাহে তো তোমরাও তো বিয়ে করবে, তোমরাও তো ইনশাআল্লাহ সন্তানের বাবা হবে। তুমি ভাবো তো, তোমার আখলাক যদি এমন হয়, তো তোমার সন্তানটা কি করবে তখন? তুমি বাবা হয়ে যদি কোনদিন ফজরের নামাজ না পড়ো, ও তো চিনবেই না নামাজ, ও তো আখিরাত চিনবেই না, ও তো পরকাল চিনবেই না, ও তো আল্লাহ চিনবেই না। এজন্য দয়া করো, দয়া করেন বাবারা, আপনাদেরকেও বলি, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন, এটা জিম্মাদারি। ফালিযালিকা ফাদউ, দাওয়াত দেন, আল্লাহর দিকে দাওয়াত দেন। তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের এলাকা, এক উম্মতের দায়িত্ব আমাদের তো শুধু এতটুকুও না, সারা পৃথিবী দাওয়াত দেওয়া, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাই আমাদের জিম্মাদারি। সেই ব্যাপক দায়িত্ব আমাদের, সেখানে আমরা কিছুই না করলে আল্লাহর কাছে কি জবাব দিব বলে? এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর রাস্তায়, আবারও এই গ্রামে প্রচুর দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, বিগত দিনের ইতিহাস এটা, আলহামদুলিল্লাহ। আমরা অনুরোধ করব, আপনাদের এই ঐতিহ্য, দাওয়াত ও তাবলীগের এই মেহনত আপনারা আগামী দিনেও চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এই ছেলেগুলোকে প্রত্যেকটাকে
দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে জুড়ায় দেন, আল্লাহর দ্বীনের পথ ধরায় দেন। তবে শুধু খেয়াল করেন এতটুকু, দেখবেন ইনশাআল্লাহ এদের চেহারা বদলে যাবে, এদের আখলাক বদলে যাবে। এরা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান। এরা জন্মের পরে কানে নর্তকীর আওয়াজ শুনে নাই, আজান শুনছে, গান শুনে নাই। এরা এদেরকে গুনাহ ভুলায় দিছে, নারীর ফাঁদ ভুলায় দিছে। ইনশাআল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিলে দিল আবার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার হবে। আল্লাহর জন্য জান বাজি করে লড়বে ইনশাআল্লাহ, লড়বে লড়বে। এই ছেলেরাই লড়বে, এই ছেলেরাই লড়বে। সারা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ মুসলমানের অগণিত যুবক আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব দাওয়াত, এই মিশন আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। ছেলেরা ইনশাআল্লাহ, যে ছেলেরা আছেন এখানে, ভাই তোমরা ভাই নিয়ত করো, তো এমনি নিয়ত করো না হাত তুলে যে আমরা আল্লাহর রাস্তায় সময় দেবো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। মনে রাখবা, তোমার এতদিন পড়াশোনা খুব খারাপ অবস্থা ছিল, তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করলা এবং আজকে তুমি অনেকক্ষণ টেবিলে বসে থাকলা এবং তুমি চিন্তা করলা 2 থেকে 3 দিনের মধ্যেই তোমার পড়ার গতি এত হবে যে তুমি মুক্তি বেগ লাভ করবা এবং চলতেই থাকবা চলতেই থাকবা। এরকম তুমি যদি চিন্তা করো বাবা, তাহলে খুব তাড়াতাড়ি তোমার শেষ বেগ একদম শূন্য হবে। কিন্তু তুমি যদি অল্প 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 বেগ নিয়ে তুমি যেতে থাকো যেতে থাকো যেতে থাকো, আস্তে আস্তে অ্যাসিলেশন করতে থাকো, আস্তে আস্তে তোমার যদি গতি বাড়তে থাকে, একটা সময় তোমার গতি এমন হবে যে তুমি মুক্তি বেগ নিয়ে পড়াশোনাটাকে চালা যেতে পারবা। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আজকে আমি শুরু করছি, আজকে আমি একদম হাই স্পিডে চলতে থাকবো, আজকে আমি একদম 8 ঘন্টা পড়ে ফেলবো, আজকে আমার প্রোডাক্টিভিটি একদম 80% হবে, তাহলে বাবা খুব তাড়াতাড়ি তোমার থেমে যাওয়া লাগবে। কিন্তু তুমি 10%, 15%, 20%, 25%, 30%, 35%, 40% করে থাকো, একদিন সেটা তোমার 90% যাবে ইনশাআল্লাহ। বাট সেজন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? মনে রাখবা, একটা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য মিনিমাম 21 দিন সময় লাগে। এই 21 দিনের মাঝখানে তুমি যদি মুরগিটাকে তুলে বারবার চেক করো ডিম বাচ্চা হয়েছে কিনা, ডিম থেকে বাচ্চা হয়েছে কিনা, ডিমটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা ফুটবে না, বাচ্চা আসবে না সেই ডিম থেকে। তেমনি তুমি আজকে পড়তে বসে 1 সপ্তাহ পরে যদি তুমি জাজ করো তোমার পড়ার কত প্রোডাক্টিভিটি কতটুকু বেড়েছে, তাহলে হবে না, তুমি ডিপ্রেসড হয়ে যাবা। তোমাকে সময় দিতে হবে, তোমাকে পড়ার টেবিলে বসে থাকতে হবে 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাসে তুমি যে অবাক হবা, যেখানে কিনা তোমার প্রথম দিন তুমি 1 ঘন্টা পড়তে পারতা না, তুমি 10 ঘন্টা বসে থাকলে তোমার আউটপুট আসতো 1 ঘন্টার, সেখানে দেখবা তোমার আউটপুট 4 মাস পরে চলে এসেছে 6 ঘন্টার। এবং সেই সময় তুমি বুঝতে পারবা কন্টিনিউয়াস পড়াশোনার গুরুত্ব কতটুকু। তাদের পারফরমেন্স কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট হতে পারে। খেয়াল করো, খেলোয়াড়দের পারফরমেন্স আমরা টিভিতে দেখতে পাই যে একদিন ভালো রান করছে, একদিন রান করে না, পারফরমেন্স আপ ডাউন করে, তাই না? তাহলে আমরা যারা সিইও বা একটা কোম্পানি চালাই বা একটা কমপ্লেক্স কাজ করি, আমাদের পারফরমেন্স কি প্রত্যেকদিন সেম থাকে? স্টুডেন্টরা, তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের পারফরমেন্স সব দিন কি একই রকম পড়ালেখা হয়? কোনোদিন খুব ফাটায় পড়ালেখা হচ্ছে, কোনোদিন আবার খুব ড্যাম। তো এই যে অ্যালান ওয়াটকিন্স, উনি কোচিং করায়, উনি হচ্ছে ট্রেন করে লোকজনকে। উনি একজন নিউরোসায়েন্টিস্ট ব্যাকগ্রাউন্ডে, ওনার মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তো ওনার কাজ হচ্ছে যে ওই হাই পারফরমেন্স লোকজন যাদের করতে হয়, ওনাদেরকে ট্রেন করে যে কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট করা যায়, পারফরমেন্স আনা যায়। তো উনি এই যে ভিডিওটা তোমরা দেখবা যে 2টা পার্ট আছে, উনি ডেমনস্ট্রেট করছে। একটা মেশিন আছে, হার্ট রেট ভ্যারিয়েন্স বলে, হার্ট রেট ভ্যারিয়েন্স HRV মেশিন। ওই মেশিনে কিছু প্রোব আছে, ওটার মাথার মধ্যে লাগাইছে, তারপরে যে ইয়ার ভিতরে মানে বডির ভিতরে প্রোবগুলা সংযোগ দিয়ে একটা ছেলেকে ডেমনস্ট্রেট করায়। সো উনি দেখাইছে সিম্পল ব্রিদিং কিভাবে পুরো ব্রেনকে স্টেবিলাইজ করে ফেলে এবং ফোকাস বাড়াইতে হেল্প করে। তো তোমরা ভিডিওটা দেখবা, বিকজ পুরো ভিডিওর যে লেসন, এটা তো বলতে সময় লাগবে, আমি যেন ক্লু বলে দিলাম। তোমরা দেখবা জাস্ট উইদিন 1 বা 2 মিনিটসের মধ্যে মানুষ যদি রিদমিক ব্রিদিং করা শুরু করে, ব্রিদিং এর ওখানে টোটাল 12টা বিষয় আছে। ওই ভিডিওতে সব নাই, ওনার একটা বই আছে খুব সুন্দর, কোহেরেন্স নাম, বাট ওই বই এখন পড়ার দরকার নেই, একটু ডিফিকাল্ট বই, বেসিকটা আগে জানো। তো
ব্রিদিং এর সাথে 12টা বিষয় আছে। 12টা বিষয় মানে কি, যে আমি কি শর্ট ব্রিদিং নিচ্ছি না লং ব্রিদিং নিচ্ছি, ব্রিদিং কি আমি পেটে নিচ্ছি বাতাস না বুকে নিচ্ছি, ব্রিদিং কি রিদমিক না, এগুলো অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তো সবগুলোর মধ্যে উনি ওই ভিডিওতে 4টা জিনিস বলছে। এই 4টা জিনিস তুমি ঠিক করে যদি ব্রিদিং করো, উইদিন 1 to 2 মিনিট তোমার ব্রেইন দেখবা স্টেবিলাইজ হয়ে গেছে। তো এটা যদি তোমরা প্র্যাকটিস করো, জাস্ট থিওরি জেনে বসে থাকলে হবে না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তাহলে তুমি পরীক্ষা হলে ইভেন মাথা কাজ করতেছে না, তুমি টেন্সড হয়ে গেছো, হ্যাঁ, তুমি জাস্ট 1 মিনিট যদি রাইটলি ব্রিদিং করো, দেখবে অনেকটুকু ব্রেইন আবার ঠান্ডা হয়ে আসবে, ফোকাস আবার জায়গা মতো আসবে। সো এটা তোমাদের জন্য একটা টিপস ছিল। এই এক্সাম্পলটা দেখে একটা জিনিস মনে পড়লো, তোদেরকে বলে দিই, এটা কাজে লাগাস, অনেক জায়গায় হয়তো কাজে লাগবে লাইফে। কখনো যদি লাইফে হতাশ হোস বা কখনো যদি মনে হয় তোকে দিয়ে কিছু হচ্ছে না বা তোর ভিতরে কিছু নাই, বা তোকে হয়তো ওই দিন কেউ একজন বলছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি অন্তঃসার শূন্য। যারা তোকে অন্তঃসার শূন্য বলে তারা তোর ভালো চায় না, তারা তোর শুভাকাঙ্ক্ষী না। এদের কথা শুনতে হয় না, এদের কথা শোনার গুরুত্বও নাই। কারণ যারা আসলে তোর ভালো মন্দ যাদের কাছে ম্যাটার করে, তারা তোকে কখনো এই টাইপের কথা বলবে না। বাট তারপরও কখনো যদি মনে হয় যে কেউ তোকে বলে দিচ্ছে অথবা তোকে ফিল করাচ্ছে বা আচার আচরণ দিয়ে বোঝাচ্ছে যে তোর ভেতরে কিছু নাই, এই কথাটা কানে না দিয়ে একটা দ্রবণের কথা চিন্তা করবে। একটা দ্রবণে বাইরে থেকে দেখলে কিন্তু আমাদের মনে হয় যে এখানে কিছুই নাই, এখানে সম্পূর্ণটা একদম সলিড নর্মাল পানি আছে। কিন্তু যদি সেটাকে তাপ দিয়ে আমরা বার্ন করি, তখন দেখা যাবে নিচে কিছু অবশেষ থাকে। এই অবশেষ দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো ফ্যাক্ট হচ্ছে, কখনো যদি নিজেকে মনে হয় অন্তঃসার শূন্য, যদি মনে হয় যে আমাকে কেউ ফিল করাচ্ছে আমি কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, এরকম যদি মনে হয়, তখন নিজেকে বার্ন করতে হয়। বার্ন করতে হয় মানে নিজেকে পুশ করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। আর যখন পরিশ্রম করবি, নিজেকে বার্ন করবি, দেখবি ইনশাল্লাহ কিছু না কিছু হয়। এটা অনেকটা মিরাকল টাইপের, এটা অনেকটা ম্যাজিকের মতো। একটা দ্রবণ তোকে যদি আননোন একটা দ্রবণ দেওয়া হয়, সেখানে আমি তাপ দিয়ে সমস্ত পানি উড়াই দিলে কি পাবো? সেটা কি সোডিয়াম ক্লোরাইড পাবো, না চিনি পাবো, না গ্লুকোজ পাবো, না সিলভার ক্লোরাইড পাবো, না ক্যালসিয়াম কার্বনেট পাবো? এটা তো আমি আগে থেকে জানি না। এটাই লাইফের মজা। ঠিক সেরকম আমাকে দিয়ে আসলে কি হবে, আমি মেহনত করলে আসলে কোন দিকে যেতে পারবো, কি লাইফে হুট করে আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু ওয়েট করছে, এটা কিন্তু আমি হুট করে জানি না। সো নিজেকে বুঝাইতে হয়, নিজেকে জিজ্ঞেস করতে হয় যে কোনটার জন্য ভালো হয়, আমি কোন দিকে আগাইলে আমার ভালো হবে। তারপরে নিজেকে বার্ন করা শুরু করতে হয়। বার্ন করা শুরু মানে নিজের পরিশ্রমটা, ডেডিকেশন দেওয়া, পরিশ্রম দেওয়া, ত্যাগ করা। দেখবি যে লাইফে ভালো কিছু অবশ্যই আসে। এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, এই 39 বছরে আপনি 14 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করেন? 39 বছর আসলে পৃথিবীকে দেওয়ার জন্য আপনার বয়স কত? এরপরে কি আসলে আমাদের জীবনে কোনো সময় আছে? এরপরেও আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিসে ফেসবুক, ঘন্টার পর ঘন্টা কিসে টিকটক। কয়েকদিন আগে আমি দেখলাম পুরানটাকে, ভাই আমি সিরিয়াসলি আমি খুব অবাক হয়েছি যে ধরেন পাগল হইতে পারে বাংলাদেশের মানুষ, আমরা অনেক পাগল হইতে পারি, অনেক ইমোশনাল হইতে পারি, অনেক আবেগ হইতে পারে। আপনারা কি দেখছেন ব্রাউন কালারের হেয়ার কাটিং ফেসবুকে ভাইরাল পুরান ঢাকায়? দেখছেন? সবাই টিকটকার এবং এক একজন সেলিব্রিটি, একদম সবগুলা ব্রাউন কালার, সব চুল ব্রাউন, এবং তারা ওখানে খুব মানে তারা সেই মোজ মাস্তি করতেছে। আপনারা দেখছেন কিনা? ভাইরাল। আমি চিন্তা করলাম, আল্লাহ এই অবস্থা আমাদের। সো এরকম আমাদের সময়, আমরা আসলে আমার আপনার সময় কিন্তু খুব বেশি নাই পৃথিবীর জন্য। 39 বছরের মধ্যে আপনি 10 ঘন্টা ইফেক্টিভলি শেষ খাওয়া দাওয়ার পেছনে, এটা করতেই হবে। সো আর থাকে কত ঘন্টা? কত ঘন্টা থাকে? 12 ঘন্টা বা 14 ঘন্টা থাকে। এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, এই 39 বছরে আপনি 14 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করেন? কত ঘন্টা করেন? কেউ একজন বলেন। 8 ঘন্টা করে ডেইলি পড়াশোনা করি কেউ? এনিওয়ান? 6 ঘন্টা? 6 ঘন্টা? যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকে আছেন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, 6 ঘন্টা করেন? 4 ঘন্টা পড়াশোনা করেন ডেইলি? তা আপনি তো পৃথিবী উল্টাই ফেলতে চান। আপনি তো চান যে ওই যে স্বপ্নের চাকরিটা আপনারই হবে। আপনি তো চান যে বাংলাদেশের সব মানুষ আপনাকেই স্যালুট দিবে। বাট আপনি অলওয়েজ ফেসবুকে। কোথায়? এখন আপনারা বলুন যে ভাই ফেসবুকে না থাকলে আপনার বক্তব্য দেখবো কেমনে? সো তাইলে একটু ব্র্যান্ডিং করা লাগে না? সো তার মানে আমরা আসলে আমাদের সময়টা কি ইফেক্টিভলি কাজে লাগাচ্ছি না। এন্ড দেন আপনার যখন আসলে আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম, এটা আসলে কিসের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বললাম? কিসের প্রতি? সময়ের প্রতি। দেব আজকে থেকে
নাকি কাল আজকে আপনারা হাইলি মোটিভেটেড, এখানে ময়ন আপু, তো আমি ময়ন আপুর বক্তব্য শুনে আমি কান্না চলে আসছিল আমার। সো রিয়েলি ফ্যান্টাস্টিক স্টোরি। এরকম শুনে আমাদের কান্না চলে আসে। আগামীকালকে বন্ধু ফোন দিয়ে বললো চল দোস্ত একটু চিল করে আসি বিপিআর মিরপুর। তারপরে বলি যে না চল একটু চন্দ্রিমা উদ্যানে, একটু না গেলে তো একটু হয় না, ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট, তাই না? সো এগুলো আমাদের সব সময় থাকে না, মানে আমরা আমাদের মোটিভেশন বলি বা ইন্সপাইরেশন বলি, ভোল্টেজটা সব সময় হাই লেভেলে রাখতে পারি না। এন্ড দেন কিছুদিন পরে ভোল্টেজ কি হয়ে যায়, যখন লো হয়ে যাবে তখন আমাদের ভিডিও দেখতে, ঠিক আছে? সো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটার পেছনে সময় দিতে হবে। সময়ের পেছনে কি দিতে হবে? সময় দিতে হবে। সময়ের পেছনে কি দিতে হবে? সময় দিতে হবে। তুমি ফেসবুক এখন ইউজ করতেছো না, বাট টুম করে একটা নোটিফিকেশন আসলো, ওটা দেখে তুমি ওটাকে ফলো করে ক্লিক করলে ঢুকে গেলা। সো দ্যাটস দ্য ট্রিগার। সো যা কিছু তোমার নেগেটিভ হ্যাবিটকে ট্রিগার করে, সো তুমি তাহলে কি করবা? তোমার নেগেটিভ হ্যাবিটস, খারাপ যে হ্যাবিটস গুলো আছে, অভ্যাসগুলো, খারাপ যে অভ্যাসগুলো আছে, সেগুলো তুমি আগে লিস্ট করে ফেলো। সেগুলোর লিস্ট এক একজনের জন্য ডেফিনেটলি এক এক রকম হবে। যেমন হয়তো কারো এরকম ব্যাড হ্যাবিটস হচ্ছে রাতে ঘুমাতে আগে দেখা গেল মোবাইলে ঢুকে গেছো, মোবাইলে ঢুকে 1 ঘন্টা নষ্ট, দেন সকালে উঠতে দেরি, দেন সেখান থেকে শুরু করে সারা দিনের মধ্যেই তোমার এলোমেলো অবস্থা। তাহলে এখন আমি যদি কোশ্চেন করি তুমি দেরি করে ঘুমাই লাগেন, যে ভাই একটু মোবাইল দেখতে গেছিলাম, দেখতে গিয়ে 1 ঘন্টা নষ্ট করে ফেলছো। তো তুমি মোবাইল দেখতে গেলা কেন? মোবাইল হাতের কাছে ছিল, ঘুমাবো ভাবলাম যে একটু টাইমটা দেখি, কটার সময় ঘুমাচ্ছি, টাইমটা দেখতে গিয়ে ফেসবুকে ঢুকে গেছে। তো এইটাই যদি হয় তোমার ইস্যু, সো হোয়াট ওয়াজ ইওর ট্রিগার? তোমার ট্রিগার ছিল ওই মোবাইলের মধ্যে আসা কোনো নোটিফিকেশন, ইভেন মোবাইল ইটসেলফ। তাহলে তোমার জন্য উচিত কি হবে? তোমার জন্য উচিত হবে ওই রকম মুভমেন্টে মোবাইল হাতের কাছে আমি রাখবো না। কারণ গত বছরে কিন্তু আমাদের টপ রেজাল্ট করে একাধিক জনকে আমি দেখেছি, ওরা এই 3-4 মাস স্মার্টফোন ইউজ করে নাই। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যেতে চাও কি বলে দিনাজপুর, রওনা হবে দক্ষিণ দিকে, এটা দিয়ে কাজ হবে না। তুমি যদি দিনাজপুরে যেতে চাও তাহলে উত্তর দিকে যাইতে হবে। তো তুমি যদি বলো ভাই আমি সফল হতে চাই না, ওকে ওয়েলকাম, আমার কোনো আপত্তি নাই। আমি কাউকে এটা জোর করতে চাই না যে তোমাকে সফল হতে হবে, তোমাকে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হবে, তোমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, এটা আমার কল না। সেটা তুমি স্বাধীন মানুষ, তোমার যা করে মনে করো এটাই আমার সাকসেস, হ্যাঁ, ইউ ক্যান থিংক লাইক দ্যাট। বাট তুমি যদি মনে করো যে না আমাকে এটা চান্স পাইতেই হবে, আমাকে বইটা পড়তেই হবে, আমাকে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতেই হবে, ভালোবাসতে চান্স পাইতেই হবে, তাহলে সেখানে গিয়ে তোমার ওই স্বাধীনতা নাই যে এখন আমি যা ইচ্ছা তাই করবো। তখন ডেফিনেটলি আমার বলার কিছু আছে যে তুমি টার্গেট নিচ্ছ একটা, অথচ তোমার বিহেভিয়ার তার উল্টা দিকে, তো এইটা কোনোভাবে অ্যালাউয়েবল না। তোমার টার্গেট এই দিকে, তোমার বিহেভিয়ার উল্টা দিকে, ইটস নট অ্যালাউয়েবল। ফলে যারা ওরকম খুব কি বলে সিরিয়াসলি টার্গেট নিয়েছে, তাদের মেজরিটি স্মার্টফোন ইউজ করে নাই। ফলে স্মার্টফোন যদি তোমার ট্রিগার হয়ে থাকে, তোমার নেগেটিভিটি ট্রিগার, তাহলে অ্যাভয়েড দ্য স্মার্টফোন। এই ডিসিশন নেওয়ার মতো শক্ত অবস্থানে তোমাকে যেতে হবে। তো এরকম তোমার আরো যেসব ট্রিগার তোমাকে নেগেটিভ হ্যাবিটসে নিয়ে যাচ্ছে, সেগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। তো এই জিনিসগুলোকে তোমরা এখন লিস্ট আপ করে ফেলবা এবং সেখান থেকে তোমরা ধরে ধরে নিজের লাইফকে রিডিজাইন করার চেষ্টা, ইউ মাস্ট ডু ইট, তোমাকে রিডিজাইন করতেই হবে। টার্গেট প্লাস যেহেতু তুমি মুসলমান, যেহেতু তুমি মুসলিম, যেহেতু তুমি তোমার ভিতরে তাকওয়া আছে, তোমার আত্মশুদ্ধির চেষ্টা আছে, আমি ছাত্র জীবনের কথা আসতেছি একটু পরে, তার সাথে একটু কষ্ট করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যায় কিনা, কোরআন তেলাওয়াত করা যায় কিনা, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিদিন এইটা করা যায় কিনা, এইটা ভাববা। কেন? তোমার জীবনে যদি সারাক্ষণ লেখাপড়াই করতে হয়, সারাক্ষণ লেখাপড়া করে তুমি যে পরীক্ষায় পাস হতে চাচ্ছ, এই পরীক্ষার চাইতে আরো অনেক বড় পরীক্ষা আছে সামনে, আফটার লাইফ, সেটার জন্য তো আমাদের একটু রেডি থাকা লাগবে। যেই লেখাপড়া করে আমি যেই ফলাফল অর্জন করতে চাচ্ছি, তার চাইতে আরো অনেক বড় ফলাফল, যেটা আসল ফলাফল, ওইখানে আমাকে অর্জন করতে হবে। তো আমার এই 2টা কাজ তো আমার লাগবে, আমার এই 2টা কাজ প্রতিদিন লাগবে, তারপরে আমি লেখাপড়ার দিকে আসবো। লেখাপড়া আমার লাগবে জীবনে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আফটার লাইফ যে জিনিসটা সবচেয়ে বেশি নিশ্চিত, মৃত্যু, সেটার পরে আমার যে জীবনটা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল ওয়াসি বাদাল মাউত, এই বাদাল মাউতের জীবনটাতে যেটা আমি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতে আমাকে মুক্তি পেতে গেলে আমার এই আমল নামা নিয়ে হাজির হতে হবে। এই জিনিসটা আমার লাগবে, এই কাজগুলো আমি মেনে চলবো, এটা আমার প্রাইমারি ডিসিশন, আমার প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন হচ্ছে আমার জীবন থেকে এই জিনিসটা বাদ দিতে হবে, আমার জীবন থেকে এই জিনিসটা বাদ দিতে হবে, আমার এই দৈনন্দিন জীবন থেকে অযথা গসিপিং এটা বাদ দিতে হবে। এই 3টা জিনিস তোমরা বাদ দিবা।
আল্লাহর ওয়াস্তে মিথ্যা কথা বলা বাদ দিবা, আল্লাহর ওয়াস্তে গীবত করা বাদ দিবা, একজনের কথা আরেকজনকে পেছনে লাগানো থেকে একটু বিরত থাকবা। 5 নম্বর আত্মশুদ্ধির চেষ্টা করা। আত্মশুদ্ধি, আমি একটু পরে রুটিন আসতেছি। আত্মশুদ্ধির চেষ্টা করা, আত্মশুদ্ধির চেষ্টা। স্যার এটা কেমন জিনিস? নিজেকে পবিত্র রাখার যে নফসের বিরুদ্ধে যুদ্ধ, নফসের বিরুদ্ধে যুদ্ধ, নফসের বিরুদ্ধে। কারণ নফস সবসময় মানুষকে নেগেটিভের দিকে টানে যদি সে ভালো প্র্যাকটিসে না থাকে। নফসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। মন বলতে সেটা করতে, এটা না। আর একটা বিলিফ, একটা বিশ্বাস রাখতে হবে তোমাদের মনের ভিতরে। এরপর আমি সেকেন্ড স্টেজে যাবো। বিশ্বাস রাখতে হবে যে মানুষ রোজা রেখে দুর্বল হয় না, এইটা মাথায় রাখো। মানুষ রোজা রেখে দুর্বল হয় না, এটা তুমি মাথায় রাখো, মাথায় সেট করো। মানুষ রোজা রেখে দুর্বল হয় না। মিথ্যা বাদ দিবা, গীবত করা বাদ দিবা, অযথা গসিপিং করা বাদ দিবা, এগুলা মেনে চলবা। প্লাস এর সাথে আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত খাওয়া এটা চরম খারাপ একটা জিনিস, চরম খারাপ একটা জিনিস, এইটা বাদ দিবা। অতিরিক্ত খাওয়া যাবে না। গলা অব্দি পানি নেই পিনা চাই, একেবারে খেয়ে ঢোল হয়ে থাকা, এটা কোনো রমজান মাসের একজন পবিত্র, একজন মুসলমানের, একজন মানুষের, সে বিধর্মী হোক, সে অন্য ধর্মী হোক, এটা কোনো, এটা নর্মাল সাইকোলজি, নর্মাল ফিজিওলজিতে ভাবনা। সারাক্ষণ অতিরিক্ত খাওয়া, সারাক্ষণ খেতে থাকা ইজ নট গুড থিং। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস বাদ দিতে হবে, অতিরিক্ত ঘুম। হ্যাঁ, অতিরিক্ত ঘুম।